আজ বঙ্গভবন ছাড়তে পারেন মোহাম্মদ শাহাবুদ্দিন, উঠবেন গুলশানের বাসায়। গ্যাস সংকটে বাড়ছে উদ্বেগ, বন্ধ শতাধিক কারখানা, ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর, শহীদ সন্তানের স্মৃতি আঁকড়ে বাঁচার চেষ্টা বাবা মায়ের, শূন্যতায় বন্ধুরা। উন্নয়নশীল দেশে উত্তরণে বাড়তে পারে ওষুধের দাম, আশার আলো দেখাচ্ছে তরুণদের গবেষণা। সাভারে ইয়ামিন হত্যা, 19 জনকে আসামি করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। তেরো দিন পর ইরানের নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র, কাস্পিয়ান সাগরে তেহরানের জাহাজে ইউক্রেনের আঘাত। সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 11টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আজ বঙ্গভবন ছাড়তে পারেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরই বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গেল শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি শুরু করেন। কথায় আছে, গুলশানের বাসায় উঠতে পারেন তিনি, সেখানে চলছে পরিচ্ছন্নতার কাজ। পদত্যাগ করার মেয়াদ শেষ হওয়ার প্রায় 21 মাস আগে বঙ্গভবন ছাড়ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী আহমেদ সোহাগ, যাচ্ছি তার কাছে। সোহাগ, সাবেক রাষ্ট্রপতি কখন নাগাদ বঙ্গভবন ছাড়তে পারেন? আমরা যেমনটা জানতে পেরেছি বঙ্গভবনের কর্মকর্তাদের বরাতে, তিনি আজকে বঙ্গভবন ত্যাগ করতে পারেন এমনটা আমরা জানতে পেরেছি। তবে যখন 12টার পরে তিনি বের হবেন এমনটা আমরা যখন জানতে পেরেছি, সুতরাং তিনি যখন বের হবেন তখনই আমরা নিশ্চিতভাবে বলতে পারবো আসলে যে তিনি আজ বঙ্গভবন ছেড়ে যাচ্ছেন। তবে যেহেতু গত শুক্রবার তিনি যেদিন পদত্যাগ করেন, এরপর থেকেই আসলে তিনি বঙ্গভবন কবে ছাড়ছেন এবং বঙ্গভবন ছাড়ার পরে তার গুলশানস্থ গুলশান 1-এর যে বাসা রয়েছে সেই বাসায় তিনি উঠবেন এমনটা আমরা নিশ্চিত হয়েছি। এবং সেই দিন থেকে আমরা জানতে পারছিলাম যে আসলে রোববার নাগাদ তিনি হয়তো বা বঙ্গভবন ত্যাগ করছেন। যদিও আইন বিধি মোতাবেক তিনি আরও 1 মাস এখানে অবস্থান করতে পারবেন এমনটা রয়েছে, তবে তিনি খুব অল্প সময়ের মধ্যে ছেড়ে দিবেন এমনটাও তিনি একটি গণমাধ্যমে টেলিফোন আলাপে তিনি জানিয়েছিলেন। মূলত এখানকার যে পরিবেশ, সেখানে তেমন বেশি পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে দেখা যাচ্ছে না। পাশাপাশি এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষায় যারা আছেন, অল্প মুষ্টিময় যে সকল সদস্যরা, তাদের সাথে আমরা আসলে কথা বলেছিলাম। তারাও বিতর্কতভাবে যেটা জানিয়েছে, তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আজই হয়তোবা যে কোনো একটি সময়, বিশেষ করে দুপুর 12টার পরে তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে এই বঙ্গভবন ত্যাগ করতে পারেন তিনি। এর পরবর্তীতে আসলে যেহেতু সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার শারীরিক অসুস্থতা দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে প্রায় 21 মাস আগেই পদত্যাগ করেছেন বা ইস্তফা দিয়েছেন, সুতরাং সেই প্রেক্ষিতে তার যে শারীরিক অসুস্থতাগুলো তিনি উল্লেখ করেছেন, তার জন্য চিকিৎসা নিতে তিনি আসলে খুব অল্প কিছুদিনের মধ্যেই হয়তো বা বিদেশ যাবেন এমনটাও তিনি জানিয়েছেন। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে যখন তিনি কথা বলেছেন সে সময় সব মিলিয়ে যদি সব ঠিকঠাক থাকে এবং আজকের দিনের তার যে কর্মসূচি বা পূর্বের থেকে তিনি যেমনটা প্রস্তুতি নিয়েছিলেন, সেই প্রস্তুতির প্রেক্ষিতে সব ঠিক থাকলে আশা করা যাচ্ছে যে আজ দুপুর 12টার পরপরই তিনি আসলে ত্যাগ করবেন এমনটা ধারণা করা হচ্ছে। শ্রেয়া, ধন্যবাদ সোহাগ। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম বঙ্গভবনের সামনে। এদিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সেখান থেকে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন, যাচ্ছি তার কাছে। লিঙ্কন, জাতীয় স্মৃতিসৌধে কি কি আয়োজন রাখা হয়েছে, কখন নাগাদ পৌঁছাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বিস্তারিত জানাবেন।
এরই মধ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন বীর বিক্রম কে যে শ্রদ্ধা জানাবেন সেটি কেন্দ্র করে সাভা স্মৃতিসৌধে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তিন বাহিনীর সমন্বিত একটি মহড়া চলছে। এখন আমরা দেখছি যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি সমন্বিত চৌকস দল রাষ্ট্রপতির সঙ্গে একই সঙ্গে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানের যোগ দিবেন এবং সেই সাথে রাষ্ট্রপতি যখন এখানে এসে উপস্থিত হবেন তিনি মহান মুক্তিযুদ্ধের সর্বোচ্চ শহীদ যারা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এখানে রাখা একটি পরিদর্শন বইয়ে সই করবেন। এই মূলত আনুষ্ঠানিকতা, সেটির মহড়া চলছে। রাষ্ট্রপতির আসার কথা রয়েছে 11:30 নাগাদ এবং এখনও প্রায় আধা ঘন্টা বাকি রয়েছে এবং রাষ্ট্রপতি আসার পরে আমরা জানি যে এই আনুষ্ঠানিকতাটা রাষ্ট্রের সর্বোচ্চ পদের, অর্থাৎ রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের সাংবিধানিক সর্বোচ্চ পোস্টধারী ব্যক্তি এবং তাকে ঘিরেই কিন্তু এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। আমরা জানি রাষ্ট্রের সর্বোচ্চ যে কোনো পদাধিকার ব্যক্তিরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সময়গুলোতে যখন পদ গ্রহণ করেন তখন তিনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় শ্রদ্ধা জানান। সেই আনুষ্ঠানিকতাই আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো এবং যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন বীর বিক্রম এখানে আসবেন এবং শ্রদ্ধা জানাবেন সেই সাথে শ্রদ্ধার অন্যান্য আনুষ্ঠানিকতা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। শ্রেয়া, এই ছিল জাতীয় স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতার সর্বশেষ খবর। ধন্যবাদ লিঙ্কন। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধে। তীব্র গ্যাস সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত। পর্যাপ্ত সরবরাহের অভাবে শতাধিক কারখানায় বন্ধ হয়ে গেছে উৎপাদন। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে বস্ত্র ও তৈরি পোশাক শিল্পে। খাত সংশ্লিষ্টদের সংখ্যা, গ্যাসের সংকট দ্রুত সমাধান না হলে কঠিন হবে রপ্তানি আদেশ সরবরাহ। ফলে কমতে পারে বৈদেশিক বিনিয়োগ সহ পণ্যের অর্ডার। গ্যাসের অভাবে স্থবির শিল্প কারখানার উৎপাদন। দীর্ঘদিন ধরেই চলছে এই সংকট। তবে দুর্ঘটনায় মহেশখালীর এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হবার পর গ্যাস সংকট হয়েছে আরও তীব্র। বর্তমানে চাহিদার মাত্র 58% গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর প্রভাবে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, ময়মনসিংহের প্রায় 90% বস্ত্র ও তৈরি পোশাক শিল্প কারখানার উৎপাদন কমেছে। স্বাভাবিক উৎপাদন ব্যবস্থা চালু রাখতে যেখানে ন্যূনতম 10 PSIG চাপ প্রয়োজন, সেখানে অধিকাংশ কারখানায় পাওয়া যাচ্ছে মাত্র 1 থেকে 1.5 PSIG। কোনো কারখানায় গ্যাসের চাপ কমে নেমে যাচ্ছে 0.5 PSIG-তে। বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে কারখানা। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, গ্যাসের অভাবে সারা দেশে অন্তত 120টিরও বেশি স্পিনিং মিলের উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাসের বিকল্প হিসেবে জ্বালানি তেলে জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালাতেও বাড়ছে খরচ। বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তারা। 10-এর উপরে PSI থাকার কথা, গ্যাসের প্রেশার, সেখানে এখন রানিং এই অবস্থায় আছে 1-1-1-এর আশপাশে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রায় দেখা গেছে যে 70 থেকে 80%-এর মতো যেখানে প্রোডাকশন হওয়ার কথা, সেখানে আমরা হয়তো 30 থেকে 40% হয়তো বা লোড দিতে পারতেছি, বাকি লোড আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না। উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ। ফলে বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিল কিংবা কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। গ্যাসের প্রেশারকে বাড়ানোটাই এটা হলো প্রথম একটা লক্ষ্য। এখন এটা কীভাবে হবে, এটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিতে হবে। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকটের আরও খবর জানাতে আমাদের সাথে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদুল হক। তার কাছ থেকে আরও জানব। সাজ্জাদ, ফিলিং স্টেশনে কেমন পরিস্থিতি দেখছেন? গ্যাসের সরবরাহ কেমন এবং যাত্রীদের কোনো ভোগান্তি আছে কিনা, গ্রাহকদের? শ্রেয়া, আমি এই মুহূর্তে আছি তেজগাঁও শিল্পাঞ্চলের একটি বড় একটি ফিলিং স্টেশনে। এখানে আসলে গ্যাসের সংকট বলতে তীব্র সংকট, কারণ সকাল 9টার একটু আগ থেকেই মূলত আসলে সিএনজি স্টেশনটি আসলে বন্ধ করে দেওয়া হয়। কারণ বারবার বলা হচ্ছে যে গ্যাস নেই, গ্যাসের চাপ একেবারেই নেই। এ কারণেই মূলত আসলে স্টেশনে গ্যাসের যে সরবরাহটা বন্ধ রেখেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে একেবারে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে গ্যাসের যে সরবরাহের যে লাইনটা। কারণ সিএনজি স্টেশনের যে কর্তৃপক্ষ তারা বলছেন গ্যাসের চাপ একেবারেই নেই, এ কারণে আসলে বন্ধ করে রাখা হয়েছে। এদিকে আমরা দেখেছি রাস্তায় খুব প্রচণ্ড সিরিয়াল রয়েছে এবং যারা চালক রয়েছেন চালকদের মাঝেও আসলে বেশ ক্ষোভ দেখা দিয়েছে। তারা বারবার করে বলছেন যে এই সংকটটা আসলে কতদিনে কাটবে, তারা অনিশ্চিত হয়ে পড়েছেন। কারণ
তাদের রুটি রুজিতে আসলে টান পড়েছে, কারণ তারা যদি গ্যাস নিতে পারছেন না, গ্যাস নিতে না পারার কারণে তারা রাস্তায় নামতে পারছেন না, জীবিকা নির্বাহের জন্য একটা বড় বাধা আসলে সৃষ্টি হচ্ছে। তো আমি যদি আপনাকে এই সংকটের কারণটা আসলে যদি একটু বলি, কক্সবাজারের যে এলএনজি টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালে আসলে একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মূলত আসলে এই সংকটটা তৈরি হয়েছে। এই সংকটের মাঝে আসলে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিল্পাঞ্চল যেগুলো রয়েছে, শিল্পাঞ্চলের যে উৎপাদন, বিশেষ করে পোশাক খাতেও আমাদের খুব বাধার সম্মুখীন হচ্ছে উৎপাদনে। এছাড়া আমরা যদি বলি যে ধন্যবাদ সাজ্জাদ। দর্শক, গ্যাস সংকটের খবর জানতে আমরা যুক্ত ছিলাম তেজগাঁওয়ে। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর। রাজপথের রক্ত শুকিয়েছে, স্লোগান থেমেছে, কিন্তু থামেনি প্রিয়জন হারানো পরিবারগুলোর কান্না। প্রতিটি দিন তাদের কাছে নতুন করে শোকের। যে দরজা দিয়ে একদিন সন্তান বেরিয়েছিল, সেই দরজার দিকে আজও তাকিয়ে থাকেন বহু মা। কিন্তু অপেক্ষা আর ফুরোয় না, সেটা পরিণত হয়েছে চিরন্তন অপেক্ষায়। ইমতিয়াজ মাহমুদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হিমু শিকদার। স্কুল ড্রেস পরিয়ে তো যে ছেলেগুলো যায়, কলেজে যায়, কলেজ থেকে আসে, এখান থেকে আমাকে দেখা হইলে সালাম দেয়, আন্টি কেমন আছেন। আমি বলতে পারবো না যে আমার কেমন লাগে। তো কোথায় আমার আলিফ, কোথায় আমার বাবা, কোথায়? আমি নিজেকে প্রশ্ন করি, আমার বাবা কোথায়, আমার বাবা কখন এসে আমাকে মা বলে ডাকবে। চোখের জলে সন্তানকে ফিরে পাবার আকুতি, যে ছিল মায়ের চোখের মণি। আলিফ আহমেদ সিয়ামের স্বপ্ন ছিল পাইলট হয়ে মাকে নিয়ে উড়ে যাবে হজে। সেই ছেলে আজ মায়ের কাছ থেকে দূরে চলে গেছে চিরতরে। আমি যদি মা পাইলট হই তাহলে তো খুব সহজ হলো যে তুমি তোমার ছেলের প্লেনে করে হজ করতে যাবে। তোমার মতো সৌভাগ্যবান মা আর কয়জনের হতে পারে বলো, যে তুমি আইতে আমার স্বপ্ন পূরণ হলো, আমি পাইলট হবো এবং তোমার স্বপ্নও পূরণ হলো। কি বলো, আইডিয়াটা কি খারাপ বলো মা? তাই আমি বলি না। সাভারের ইসলামনগরের বাসিন্দা হওয়ায় জাহাঙ্গীরনগর স্কুলে ভর্তি হতে চেয়েছিল আলিফ। সেখানেও ছিল কোটার বাধা। সেই আক্ষেপ থেকে 15 বছরের আলিফ ছুটে গিয়েছিল কোটা বিরোধী আন্দোলনে। ওখানে আমি ওকে ছোটবেলায় পরীক্ষা দিয়েছিলাম, ওর স্বপ্ন স্কুলে পড়বে। তো ওখানে কোটার কারণে ও মেধা দিয়ে চান্স পাইনি। এই যে ছোটবেলা অনের যে একটা ক্ষোভ, এটা ওর ভিতরে আস্তে আস্তে ওটা পুষে রেখেছে এবং বড় হতে লাগলো। এই কোটা নিয়ে যেহেতু আন্দোলন, এই কোটা সংস্কার আন্দোলনে আমাকে যোগ দিতেই হবে। 5ই আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচির উত্তাল দিনে মায়ের বাধা মানেনি আলিফ। বলেছিল, হয় বীরের বেশে ফিরব, নয়তো শহীদ হয়ে। সেদিন কথা রেখেছিল সে। মাথায় গুলি নিয়ে নিথর দেহে ফিরে আসে মায়ের কাছে। অনেক বাবা আন্দোলনে যায় নাই, যাইতে আর আমি ছেলেকে নিয়ে আন্দোলন করছি। গুলি খাওয়ার পরে আন্দোলন ছিলাম, নিজের কষ্ট নিজের ভিতরে। জুলাইয়ের রাজপথে আলিফের পাশে থাকতো যে বন্ধু, আজ সে ভীষণ নিঃসঙ্গ। তার অপেক্ষা হয়তো হারিয়ে যাওয়া বন্ধু ফিরবে আবার। সারা দিন স্কুলে থাকতাম, সকাল 9টা বাজে স্কুলে গেলে 4টা বাজে বাসায় যেতাম। তো এই স্মৃতি ভোলার কোনো নাই, সম্ভাবনা নাই। কারণ সারাদিন একটা মানুষের সাথে যদি থাকি তাহলে হাজারো স্মৃতি মনের ভিতরে থাকে। আলিফের ঘরটা জুড়ে এখন শুধুই শূন্যতা। স্কুল ড্রেস পরে কেউ বলে না মা স্কুলে যাই। মা জানে এই ঘরের ছেলেটা আর ফিরবে না কোনোদিন। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। কক্সবাজারে 2018 সালে ক্রসফায়ারে কমিশনার ইকরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। অন্য আসামিরা হলেন আব্দুল্লাহিল কাফি, সাইফুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, আসাদুজ্জামান,
শাহিদুল ইসলাম, মোহাম্মদ শাহজামান, AFM সাইম রনি, মোহাম্মদ আলী, সোহেল মিয়া। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। আজ 27তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটলে বাড়তে পারে ওষুধের দাম, কেননা তখন আর ফ্রিতে পেটেন্ট সুবিধা পাবে না বাংলাদেশ। সম্ভাব্য এই চ্যালেঞ্জ মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে একদল তরুণ গবেষক। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভেষজ উদ্ভিদের জৈব রাসায়নিক যৌগের তথ্যভাণ্ডার রয়েছে তাদের কাছে, যে তথ্য ব্যবহার করে উদ্ভাবন করা যেতে পারে নতুন ওষুধ তৈরির ফর্মুলা। মোহাম্মদ শফিকের রিপোর্ট। জটিল কিডনি রোগ নিয়ে ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন কুমিল্লার আব্দুল বাতেন। 4 দিনে তাকে কিনতে হয়েছে 8,000 টাকার ওষুধ। জানালেন সামর্থ্য না থাকায় সামনের দিনে হয়তো কমিয়ে দিতে হবে ওষুধ কেনা। সংকটের মাঝেও এদেশে এখনও মোটামুটি সাধ্যের মধ্যে ওষুধের দাম, কেননা স্বল্পোন্নত দেশের তালিকায় নাম থাকায় এখনও ওষুধ তৈরির পেটেন্ট বিনামূল্যে পায় বাংলাদেশ। কিন্তু নিকট ভবিষ্যতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ ঘটলে অনেকটাই দাম বেড়ে যেতে পারে ওষুধের। ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, গভর্নমেন্ট সবাই মিলেই একসাথে এই LDC গ্র্যাজুয়েশনের পরে প্যাটেন্ট রিলেটেড ইস্যুর প্রেক্ষিতে বাংলাদেশ ফার্মা ইন্ডাস্ট্রিতে কি ইম্প্যাক্ট আসতে পারে সেটা নিয়ে তারা কনসার্ন এবং তারা সেটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে আশা জাগাচ্ছে বাংলাদেশি তরুণদের গবেষণা। 700 উদ্ভিদ থেকে প্রায় 63,000 ফাইটোকেমিক্যাল বা জৈব রাসায়নিক যৌগের সন্ধান পেয়েছে ডন অফ বায়োইনফরমেটিক্স নামে দেশীয় এক গবেষণা প্রতিষ্ঠান, যার প্রতিটি যৌগে লুকিয়ে আছে এক একটি সম্ভাব্য জীবন রক্ষাকারী ওষুধ। তো আমাদের এই ডেটাবেসটা সবচেয়ে বড় কার্যকারী জায়গা হচ্ছে এখানে, যে যখনই তাদের কম্পাউন্ড বা এই উপাদানগুলো দরকার হবে তারা জাস্ট আমাদের ডেটাবেস থেকে ডেটাগুলো নিয়ে দেন ড্রাগ ডিসকভারি শুরু করতে পারবে খুব দ্রুত। দেশের ফাইটোকেমিক্যাল যৌগের বড় এই সংকলনকে বিপুল সম্ভাবনাময় হিসেবে দেখছেন ফার্মেসি বিশেষজ্ঞরা। এরই মধ্যে একাডেমিক গবেষণায় এই ডাটাবেস ব্যবহার করছেন দেশের 45টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভবিষ্যতে এটি কাজে লাগিয়ে আবিষ্কার করা যেতে পারে নতুন নতুন ওষুধ তৈরির ফর্মুলা। এই ধরনের ডাটাবেস নতুন ঔষধ আবিষ্কারের একটা প্রাথমিক ধাপ। যদি মানুষের উপযোগী এবং নিরাপদ ঔষধ হিসাবে ব্যবহার করতে চাই, ল্যাবরেটরি গবেষণা, প্রি ক্লিনিক এবং ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমেই এইটাকে এস্টাবলিশ করতে হবে। দেশে ওষুধ শিল্পের বিস্তারে গবেষণায় আরও জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। প্রায় 1 যুগ আগে জামালপুর জেনারেল হাসপাতালে খোলা হয় ICU, কিন্তু লোকবলের অভাবে এখনও সেটি চালু হয়নি। অকেজো হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতি, ফলে জরুরি সেবা পেতে রোগীদের খেতে হয় ময়মনসিংহ কিংবা ঢাকায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এ বিষয়ে একাধিকবার চিঠি দেওয়া হলেও স্বাস্থ্য অধিদপ্তরের সাড়া মেলেনি। সাজানো গোছানো ICU বিভাগ চালুর জন্য রয়েছে সব ধরনের ব্যবস্থা ও যন্ত্রপাতি, কিন্তু বছরের পর বছর কোনো মুমূর্ষু রোগীর সেবায় তা ব্যবহৃত হয়নি। ফলে নষ্ট হয়ে গেছে কয়েক কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। তাই বাধ্য হয়ে জরুরি সেবায় ভরসা পাশের জেলা ময়মনসিংহ কিংবা ঢাকা। এটা জামালপুর জেনারেল হাসপাতালের নিত্যদিনের চিত্র। 2015 সালে রোগীদের জরুরি সেবায় ICU বিভাগ খোলা হলেও অজানা কারণে তা চালু হয়নি। ICU নষ্ট থাকার কারণে এখানে সুচিকিৎসা পাচ্ছি না। এখানে জামালপুরের মানুষের খুবই ভোগান্তি হচ্ছে। ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়, ঢাকা নিয়ে যাইতে হয় রোগীদেরকে। যদি ICU থাকতো তাহলে আর এত দূরে দূর পারতে হইতো না। ময়মনসিংহ অথবা ঢাকা নিয়ে যাওয়ার পথে রাস্তার মধ্যেই অনেকেই মারা যাচ্ছে, যেটা আমাদের এক একটা পরিবারের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে। 3 বছর আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ICU ইউনিটের ভেন্টিলেটর সহ প্রায় সব যন্ত্রপাতি বিকল ঘোষণা করা হয়। এরপর নেই কোনো পরিকল্পনা। এই কোটি টাকার সম্পদ একদিকে নষ্ট, আরেকদিকে আমাদের আশার মূলে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা চাই অনতিবিলম্বে জামালপুরের 26 লক্ষ মানুষের পাশাপাশি অন্য আশপাশের জেলার মানুষও এই ICUর উপকারভোগী হবে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি
প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও আলাদা প্যাথোলজি বিভাগ না থাকায় চালু করা যায়নি ইউনিটটি। এ বিষয়ে একাধিক চিঠি দিয়েও সাড়া নেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে। অধিদপ্তরে চিঠি লেখালেখি করেছি এবং আমরা আলোচনাও করেছি, কিন্তু আমরা এটা চালু করতে পারিনি এবং এটি চালুর জন্য যে প্রয়োজনীয় জনবল সেটিও অপ্রতুল। প্রয়োজনীয় পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করার জন্য আবার অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং তাদের সহযোগিতা চেয়েছি। তাদের সহযোগিতা পেলেই ইনশাল্লাহ আমরা এই আমাদের আইসিইউ দুটো বেড এবং এইচডিইউ বেড চালু করতে পারবো বলে আমি মনে করি ইনশাল্লাহ। জামালপুরের ৭ উপজেলা ও কুড়িগ্রামের ২ উপজেলার অন্তত ৩০ লাখ মানুষের চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতাল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে। নিহত জাওয়াদ উল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহের মাসকান্দা এলাকায়। সকালে তিন্দুমুখ বিজিবি ক্যাম্প সংলগ্ন সাঙ্গু নদীর ঘাট এলাকায় জাওয়াদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি সদস্যরা মরদেহটি উদ্ধার করে। গত ২৪ জুলাই সাঙ্গু নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে যায়। এ সময় নিখোঁজ হন জাওয়াদুল ইসলাম। কখনো বাবার হাতে মেয়ে খুন, কখনো ছেলের হাতে মা, আবার পরিবারের ৩ সদস্যকেই হত্যা। খুলনায় গেল ৬ মাসে ৪৩টির মধ্যে ১৯টি হত্যাকাণ্ডই ঘটেছে পারিবারিক দ্বন্দ্বে। বিশ্লেষকরা বলছেন, অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি হবে আরও ঘোলাটে। জাকারিয়া তুষারের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। শরীরের বিভিন্ন স্থানে ধারালো ও শক্ত কিছু দিয়ে আঘাতের চিহ্ন, মেলেনি পরিচয়ও। ২২ জুলাই এমনই এক মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ নিয়েও রয়েছে রহস্য। ৮ জুলাই নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সিসি ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে এক ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত স্থান ত্যাগ করেন। তদন্তে জানা যায় জন্মদাতা পিতা মেয়েকে হত্যার পর ফেলে রেখে গেছে। গত ১০ এপ্রিল রূপসায় নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। ৩০ মে সোনাডাঙ্গায় একটি বাসা থেকে উদ্ধার করা হয় নানি ও ২ নাতির মরদেহ। গত ৬ মাসে খুলনা জেলা ও মহানগরে ৪৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৯টি হত্যাকাণ্ডের পেছনে ছিল পারিবারিক দ্বন্দ্ব। এছাড়া মাদক, আধিপত্য বিস্তার, জমি ও ব্যবসায়িক বিরোধ থেকেও ঘটেছে সহিংসতা। এই শিক্ষাগুলো আমাদের এখন পারিবারিক শিক্ষার মধ্যে ইনবিল্ড করতে হবে, স্কুল শিক্ষার মধ্যে ইনবিল্ড করতে হবে। দৃষ্টান্তমূলক আইন প্রয়োগ করা যায়, সে তাকে লার্নিং দেওয়ার জন্যে, চূড়ান্ত লার্নিং দেওয়ার জন্য, কিন্তু তার আগে এই অনুশাসনগুলো আমাদের দরকার। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, রাগ, হতাশা, মাদকাসক্ত ও পারিবারিক সম্পর্কের ভাঙন থেকে সহিংস হয়ে উঠছে মানুষ। আমার সন্তান তোকে এটাই করতে হবে, আমি একটু জাজমেন্টাল হয়ে যায়, কিন্তু সন্তানের সমস্যাকে বোঝা এবং তার মতো করে একটা সহজ একটা উপায় বলে দেওয়া সমস্যা সমাধানে, সেটা কিন্তু আমরা হয়তোবা সেরকম সময় দিয়ে আমরা পারছি না। আইন শৃঙ্খলার এমন অবনতিতে পুলিশের দাবি, নিয়মিত কাউন্সেলিং আর অপরাধ দমনে কাজ করছেন তারা। প্রত্যেকটা বিষয় আমরা ওনাদেরকে সচেতন করছি, প্রত্যেকটা সদস্যকে, যে ওনাদের সন্তানদেরকে খেয়াল রাখার জন্য, পারিবারিক কলহের কারণে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আমরা জনগণকে সচেতন করছি। খুলনা মেট্রোপলিটন পুলিশের তথ্যে চলতি বছরের প্রথম ৬ মাসে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় ১৭টি মামলায় ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ২৫৭টি মাদক মামলায় গ্রেফতার হয়েছেন ৩৫৭ জন। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। জাতীয় স্মৃতি শ্রদ্ধা জানাচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
দর্শক, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম। থামছেই না হামের প্রকোপ। আজও ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে মারা গেছে এক শিশু। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক। যাচ্ছি তার কাছে। কনিক, কি পরিস্থিতি ময়মনসিংহের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের? শ্রেয়া, আসলে এই সময়ে এসেও কিন্তু হামের যে প্রকোপ সেটি কিন্তু এখনো পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে আসেনি। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ড খোলা রয়েছে, সেই ওয়ার্ডে আজকের দিনে ৭৯ জন শিশু যারা হাম উপসর্গ এবং আক্রান্ত হয়ে এই মুহূর্তে চিকিৎসা সেবা নিচ্ছেন। এবং গত ২৪ ঘন্টার মধ্যে এই ৭৯ জনের মধ্যে ১৯ জন যারা নতুন করে আক্রান্ত হয়েছেন তাদেরকে ভর্তি করা হয়েছে। এবং এই ২৪ ঘন্টার মধ্যে যে পরিসংখ্যান যেটি আমরা দেখেছি যে সেটি হচ্ছে যে একজন শিশু কিন্তু মারা গিয়েছে হাম উপসর্গে। চিকিৎসকরা যারা আছেন তারা বলছেন যে এই সময়টাতে এসে হামের যে ধরনের প্রকোপ সেটি কিন্তু কমে যাওয়ার কথা ছিল, কিন্তু তবুও এখনও নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন। তবে চিকিৎসকরা এটি নিশ্চিত করেছেন যে এটি শুধু ময়মনসিংহ জেলার চিত্র নয়, এটি ময়মনসিংহ বিভাগের যে ৪ জেলা, এর বাইরেও আরও বেশ কয়েকটি জেলা রয়েছে, সেখান থেকেও কিন্তু রোগীরা যাদের অবস্থা একেবারেই খারাপ অবস্থায় আছে তাদেরকে কিন্তু মূলত এই মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে আসা হচ্ছে। তবে একটি সংখ্যার বিষয় হচ্ছে যে সেটি হচ্ছে যে এই মুহূর্তে হামের পাশাপাশি ডেঙ্গুও কিন্তু অনেক আক্রান্ত হচ্ছে। এবং এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে প্রায় ৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা কিন্তু ভর্তি রয়েছে। এবং এই অতিরিক্ত রোগীর চাপের কারণে এরই মধ্যে আমরা যে দেখেছি যে ডেঙ্গুর জন্য যে বিশেষায়িত ওয়ার্ড, সেই ওয়ার্ড কিন্তু চালু করা হয়েছে। অর্থাৎ চিকিৎসকরা প্রস্তুতি নিয়ে রেখেছেন, কিন্তু যেভাবে বা যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই ক্ষেত্রে তাদেরকে কিছুটা ব্যাক পেতে হচ্ছে। শ্রেয়া। ধন্যবাদ কনিক। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে যুক্ত ছিলাম ময়মনসিংহে। এবারে নদী ভাঙনের খবর জানবো। গাইবান্ধা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। যাচ্ছি তার কাছে। মামুন, নদী ভাঙনের সবশেষ কি পরিস্থিতি জানাবেন? শ্রেয়া, আজকে গাইবান্ধার যে ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, করতোয়া এবং ঘাঘট নদী পানি কিন্তু কমেছে। এই প্রতিনিয়তই কিন্তু এই কমা এবং বাড়ার মধ্যেই এই নদীর তীরবর্তী এলাকাগুলোতে ভাঙনটা অব্যাহত থাকে। আমি যদি আপনাকে জানাই যে যখন একবার পানি বাড়ে তখন কিন্তু একবার ভাঙে, আবার যখন পানি কমে যায় তখন আরেকবার ভাঙন হয়। তো এই ভাঙনের, নদী ভাঙনের খেলায় কিন্তু যে নদী তীরবর্তী মানুষগুলো বসবাস করে তারা কিন্তু এই নদী ভাঙনের শিকার হয়ে থাকে। তো নদী ভাঙনের কারণে কিন্তু এখানে মানুষজন বাড়িঘর হারিয়ে তারা বিভিন্ন জায়গায় কিন্তু আশ্রয় নিয়ে আছে। বাঁধে এবং স্কুলে তারা তাদের নিকটবর্তীতে রয়েছে। এছাড়া কিন্তু পানি বাড়ার কারণে যে নিম্ন অঞ্চল রয়েছে, নদী তীরবর্তী অঞ্চল, এবং অতিবৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছিল। আমি কৃষি অফিস থেকে যেটা জানতে পেরেছি যে আমন চারা কিন্তু ১৩৪ হেক্টর জমি কিন্তু এটাতে নিমজ্জিত হয়েছিল এবং পানিতে নিমজ্জিত ছিল। সেখান থেকে তারা বলছে যে ৩৪ হেক্টর জমির আমন চারা একেবারেই বিনষ্ট হয়ে গেছে। তো তারা বলছে, যেটা আমাকে জানিয়েছে আসাদুজ্জামান কৃষি অধিদপ্তরের উপপরিচালক, তিনি জানিয়েছেন যে এটাতে কোনো ক্ষতি হবে না। তারা তাদের আমন চারা সংকট হবে না, কেননা তাদের উদ্বৃত্ত কিছু আমন চারা উৎপাদন করেছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ। ধন্যবাদ মামুন। দর্শক, নদী ভাঙনের খবর জানতে আমরা যুক্ত ছিলাম গাইবান্ধায়। দেশের বাইরের খবর। ২ সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো শুক্রবার রাতে ইরানে কোনো বিমান হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। টানা ১৩ দিন ধরে চলা ধারাবাহিক মার্কিন হামলার পর এটিই প্রথম বিরতি। যদিও নৌ অবরোধের অংশ হিসেবে ওমান উপসাগরে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করা ২টি জাহাজ অচল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
আর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে তাদের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা একাধিক মার্কিন বিমান ধ্বংস হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শনিবার কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে ইউক্রেন। এতে নিহত হয়েছে এক নাবিক, যা আগ্রাসন হিসেবে দেখছে ইরান। ঘোষণা দেওয়া হয়েছে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার। বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসম্মুখে লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকাকে দেখা গেছে রোজারিওতে, সঙ্গে ছিল তার ছেলে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার দাবি, স্থানীয় একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন এলেমটেন, যেখানে মুখোমুখি হয়েছিল লিওনেস দে রোজারিও আর সেন্ট্রাল কর্ডোবা। 2015 সালে লিওনেস দে রোজারিও ক্লাবটি প্রতিষ্ঠা করে মেসির পরিবার। এদিকে বিশ্রামে থাকায় MLS অল স্টার্স ম্যাচে খেলা হচ্ছে না ইন্টার মায়ামি অধিনায়কের। একই কারণে খেলবেন না তার বন্ধু রদ্রিগো ডি পল। এই ছিল সকাল 11টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।